স্বাগতম শ্রোতা বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সুদীপ্ত চক্রবর্তী, আর আপনারা শুনছেন কাব্যতরী অডিও ঘর চ্যানেল। বরাবরের মতোই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভিন্ন ধাঁচের গল্প। আমাদের প্রথম পরিবেশনা ফেলুদা ফ্যান ফিকশন কোকোস আইল্যান্ড অভিযান, এবং পরবর্তী গল্প ভৌতিক ভালোবাসার পর আজকে আপনাদের জন্য থাকছে একটি প্রাচীন মিশরীয় রহস্য কাহিনী, মাল্টিভার্স। প্রতিনিয়ত এমন রহস্য রোমাঞ্চময় গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন কাব্যতরী অডিওঘর চ্যানেলের। গল্প রচনা, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি সুদীপ্ত চক্রবর্তী থাকছি আজকে আপনাদের সাথে। শুনতে থাকুন কাব্যতরীর আজকের নিবেদন, মাল্টিভার্স। তিনটের ঘন্টা বাজতেই লাফ দিয়ে বিছানায় সোজা হয়ে বসল তাহমিদ। ঘুমের মধ্যেও বুকের ভেতরটা ধড়াস করে উঠেছে তার। গত 2 রাত ধরেই ঘুরছে ব্যাপারটা, ওই অদ্ভুত ঘড়িটা আনার পর থেকেই। পাশের টেবিলে রাখা পানির বোতলটা থেকে ঢক ঢক করে অর্ধেকটা খেয়ে নিল তাহমিদ। কি ভাবছেন, একটা ঘড়ি কি করে অদ্ভুত হতে পারে? তাহলে তো গল্পটা আর একটু আগে থেকেই শুরু করতে হয়। তাহমিদ একজন তরুণ প্রত্নতত্ত্ববিদ। গত ডিসেম্বরে প্রফেসর অ্যাডাম ভনের কাছ থেকে যখন তার নতুন একটি আর্কিওলজিক্যাল অভিযানে সঙ্গী হওয়ার সুযোগ এলো, নিজেকে বেশ ভাগ্যবানই মনে হয়েছিল তার। এমন একজন নামজাদা প্রত্নতত্ত্ববিদের সাথে কাজ করলে কত কিছুই যে শেখার আছে। অভিজ্ঞতা আর ইচ্ছের কথা না হয় বাদই দিলাম। আর তাছাড়া মিশরের বুক চিরে প্রাচীন মিশরীয় সভ্যতার রহস্যকে আলিঙ্গনের সুযোগই বা কে দিত তাকে? ঠিক যেন স্বপ্নের মতোই ছিল তাহমিদের কাছে যাত্রাটা। অবশ্য যে সমাধির খোঁজ করতে তারা গিয়েছিল, সেই দেদি স্নেফারুর মমি তারা উদ্ধার করতে পারেনি। দেদি স্নেফারু হলেন প্রাচীন মিশরীয় সভ্যতার একজন ভয়ানক জাদুকর। তার মমিটা উদ্ধার করতে পারলে নিঃসন্দেহে একটা অনবদ্য অভিযান হতে পারত এটি। অবশ্য কবরচোরদের প্রকোপ তো বহুকাল থেকেই চলছে, তাই এই সমস্ত অভিযানে প্রায়ই হতাশ হতে হয় তা তাহমিদ জানে। কিন্তু এবারের হতাশাটাও যেন ছিল কিঞ্চিত অদ্ভুত আর অমীমাংসিত। দেদি স্নেফারুর কবরটি ছিল 2টি আলাদা আলাদা প্রকোষ্ঠে ভাগ করা। প্রথম প্রকোষ্ঠের দরজায় ছিল প্রাচীন মিশরীয় ভাষায় 4টি লাইন খোদাই করা। প্রফেসর অ্যাডাম যার অর্থ বললেন, শায়িত হলেন জাদুশ্রেষ্ঠ, রইল তোলা বেদি, বেদির মাঝে অন্য জগৎ, সেই জগতেই তেঁদি। তাহমিদ অবশ্য পড়েছে সব প্রাচীন সমাধিকক্ষে অনেক কিছুই লেখা থাকে। যার মমি রাখা হচ্ছে তার সম্পর্কে লেখা থাকে, কখনো বা কোনো সতর্কবার্তাও থাকে। প্রাচীন নানা কুসংস্কার আর মিথ আর কি। তবে এসব লেখার অর্থ বেশ করা বেশ কঠিন। একই তো প্রাচীন ভাষা, তার উপর আবার সরাসরি কিছুই বলা নয়। সময়ের স্রোতে মানুষের ভাব প্রকাশের ভাষার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনারও যে কত পরিবর্তন হয়েছে, সে যাই হোক। সেই প্রথম প্রকোষ্ঠ বা ঘরটিতে প্রবেশ করতেই পুরো টিমটাই বেশ খুশি হয়, কারণ যে জাদুকর দেদি স্নেফারুর সমাধির সন্ধানে তারা এসেছে, এটি যে তারই সমাধি তাতে আর কোনো সন্দেহ নেই। ঘরটি নানা প্রাচীন জাদু সামগ্রীতে পরিপূর্ণ। একটি বাক্সে বন্ধ করা বেশ কিছু নকশা, ঠিক নকশাও বলা যায় না অবশ্য, কিছু রেখা আর বিন্দুর আঁকিবুকি, সবটা ঠিকমতো বোঝাও যায় না এখন আর। একটা বাক্সে পাওয়া গেল বেশ কিছু সোনা আর রূপার পাত্র, পাত্রের গায়েও তেমনি আঁকিবুকি রয়েছে। কয়েকটি চিহ্ন পরিচিত লাগে তাহমিদের। প্রাচীন মিশরীয় সভ্যতা নিয়ে পড়াশোনার সময় কিছু ছবি ও নকশা দেখেছে সে। তবে তাহমিদ আবিষ্কারের তাৎপর্য পুরোটা বুঝতে না পারলেও প্রফেসর অ্যাডামের বিস্ময় দেখেই তাদের আবিষ্কারের মাহাত্ম্য বেশ ভালোই বুঝতে পারে। দ্বিতীয় প্রকোষ্ঠের দরজায় আরও কয়েকটি লাইন দেখা যায়,
তাৎক্ষণিকভাবে যার অর্থ বুঝতে না পারলেও পরে অবশ্য প্রফেসর বলেছিলেন তাহমিদকে, ওখানে লেখা ছিল, দুই জগতের মিলন ক্ষণে কাহর টেরি ডাকে, হাত বাড়ালেই আটকে যাবে মহাজগতের ছকে। একটি প্রহর সময় না ডাকলে কেউ, কায়ার মায়া আর পাবে না দরজা ঝাঁকে ঝাঁকে। দ্বিতীয় দরজাখানা খুলতে বেশ বেগ পেতেই হয়েছিল দলটাকে। বহুদিনের পুরনো বন্ধ দরজা যেন পাথরের নিরেট দেওয়ালের মতোই হয়ে গিয়েছিল। দরজা খুলে অবশ্য যার পরনাই হতাশ হয় সবাই, সেই সঙ্গে অবাকও। বড় ঘরটিতে শুধুমাত্র একটি মমি বাক্স ছাড়া আর কিছুই ছিল না। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়, মমি বাক্সে কোনো মমি ছিল না, ছিল শুধু একটি ঘড়ি। ঠিক ঘড়ি নয়, তবে আধুনিক দেওয়াল ঘড়ির মতোই দেখতে খানিকটা, গোলাকার চাকতির মতো। উপর এবং নিচের কোনো একটা ধাতুর তৈরি, তবে দুই পাশের পরিধির অংশটা কাঠের। আর উপর পাশে ঠিক কেন্দ্র থেকে পরিধির দিকে ঘড়ির সময় নির্দেশকের মতোই নির্দিষ্ট দূরত্ব পরপর কিছু দাগ কাটা, তবে প্রত্যেকটা দাগের দৈর্ঘ্যই আলাদা। আর রেখাগুলির প্রান্তভাগে ছোট্ট ছোট্ট বৃত্তাকার বিন্দু, সেখানে দুটো, কোনোখানে তিনটে, এভাবেই আঁকা রয়েছে। আর ঘড়িটির ঠিক মাঝখানে একটা 1 ইঞ্চি মতো ব্যাসের ছিদ্র। পুরো টিমটাই এই ঘটনার কোনো সদুত্তর খুঁজে পায় না। কবর চুরির ঘটনা হতেই পারে না, তাহলে মূল্যবান সামগ্রী ফেলে মমি তো আর চুরি করার কথা নয়। তবে একটা ঘড়িকে কেন মমি কেসের ভিতর রেখে সমাধিস্থ করা হলো তাও বুঝতে পারে না কেউ। প্রফেসরের মুখে প্রচণ্ড চিন্তার ছাপ ফুটে উঠেছিল। তাহমিদের ভাগ্য অবশ্য ভালোই বলতে হয়। প্রফেসর সেই ঘড়িটিকে আর মমির দরজার লেখাটিকে তাহমিদের সঙ্গে দিয়েছেন, ওটার অর্থ কিছু বের করতে পারে কিনা সেজন্য। প্রথম ঘরের বেশিরভাগ জিনিসপাতি অবশ্য প্রফেসর নিজের সঙ্গেই রেখেছেন। ঘড়িটা বা যাই হোক না কেন সেটি ওখানে ভালো করে দেখার সুযোগ এখনও পায়নি তাহমিদ। এখনও সেই লেখাটা নিয়েই পড়ে আছে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি। তবে ঘড়িটা নিয়ে আসার পর থেকেই তাহমিদের কেমন যেন অস্বস্তি লাগে। ওখানে আর কেমন একটা অদ্ভুত আকর্ষণী ক্ষমতা আছে যেন, তাকালেই যেন চিন্তা শক্তি ওর ভেতর হারিয়ে যায়। প্রথমটা নিজের মনের ভুলই ভেবেছিল, ঝুলিয়ে রেখেছিল নিজের স্টাডি রুমের ওপরে। কিন্তু অদ্ভুতভাবে তার 3.5 বছরের ছোট্ট মেয়ে রিনিও বারবার ওখানে চলে যায়। মেঝেতে হামাগুড়ি দিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে ঘড়িটার দিকে, হাত বাড়িয়ে ধরার চেষ্টা করে। অবশ্য যেখানে ঝুলিয়ে রাখা সেখানটাতে তার হাত পৌঁছয় না। বেশ কয়েকবার কোলে করে সরিয়ে দিয়েছে তাহমিদ, কিন্তু সুযোগ পেলেই রিনি ওখানে যেয়ে বসে থাকছে। আরেকটা ব্যাপার লক্ষ্য করেছে তাহমিদ, তার স্টাডি রুমে বেশ কিছু বড় সাইজের টিকটিকি ছিল। পড়াশোনা বা কাজের মধ্যে হাঁপিয়ে উঠলে চেয়ারে ঘাড় ঝুলিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকাটা ওর অভ্যেস। টিকটিকিগুলো প্রতিদিনই চোখে পড়তো তার। কেমন যেন ক্লান্তি কেটে যেত ওদের চলাফেরা, পোকা ধরা এসব দেখতে দেখতেই। কিন্তু আজ 2 দিন হলো একটা টিকটিকি কিংবা পোকামাকড় কিছুই নেই ঘরটাতে। আর ঠিক এই গভীর রাতে প্রতিদিনই 3 বার করে বেজে ওঠে ওই ঢং ঢং ঘড়ির শব্দটা, ঠিক যেন তার স্টাডি রুমে ওই ঘড়িটা থেকেই আসছে। কিন্তু 1000 বছরের প্রাচীন একটা ঘড়ির মতো চাকতি থেকে শব্দ কি করে আসতে পারে তা কিছুতেই তাহমিদের বিশ্বাস হয় না। আবার ঢকঢক করে খানিকটা পানি খেয়ে মোবাইলটার দিকে তাকালো তাহমিদ। সময় রাত 3:02। বুকটা এখনো ধড়ফড় করছে তার। মনে মনে সাহস সঞ্চয় করার চেষ্টা করতে থাকে তাহমিদ। আজ স্টাডি রুমে যেয়ে দেখবেই সে শব্দটা কিসের, কোথেকে আসে তা আজ ওকে দেখতেই হবে।
হঠাৎ পাশে চোখ পড়তেই আরেকবার চমকে উঠল তাহমিদ। রিনি বিছানায় নেই। এক লাফে উঠে বসল সে। ছোট মেয়েটা খাট থেকে নামতে পারে বটে, কিন্তু এত রাতে অন্ধকারের মধ্যে কোথাও হামাগুড়ি দিয়েও তো যেতে পারা সম্ভব নয়। তবে কি আবার? এক লাফে খাট থেকে নেমে লাইটটা জ্বালালো তাহমিদ। ঘরে রিনি নেই। দ্রুত পায়ে স্টাডি রুমের দিকে হাঁটতে থাকলো তাহমিদ। তার ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন তাকে বলে দিচ্ছে ছোট্ট রিনি আবার ওই অদ্ভুত ঘড়িটার কাছেই চলে গিয়েছে। এবার সত্যিই গাটা ছমছম করতে থাকে তাহমিদের। এসব এনশিয়েন্ট জিনিসপাতি নিয়ে অনেক সময়ই অনেক মিথ শুনেছে সে। স্টাডি রুমের দরজাটা অর্ধেকটা খোলা। তাহমিদ দরজাটা আর খানিকটা খুলতেই চোখ গেল রিনির দিকে। ঠিক গত দুদিনের মতোই একইভাবে মেঝেতে হামাগুড়ি দিয়ে বসে ঘড়িটার দিকেই একদৃষ্টে চেয়ে আছে মেয়েটা। মাঝে মাঝে ধরার জন্য একটা হাত বাড়িয়ে দিচ্ছে যেন। মেয়েটাকে দেখে কিছুটা আশ্বস্ত হয় তাহমিদ। রিনিকে কোলে তুলে পাশের ছোট্ট ফোমের টুলটাতে বসিয়ে দেয়। এবার ঘড়িটার দিকে ঘুরে তাকায় তাহমিদ। সত্যি ঘড়িটাতে কি এক অদ্ভুত আকর্ষণ আছে যেন। খানিকটা আচ্ছন্নের মতোই সেদিকে এগিয়ে যায় সে। কিছু একটা যেন অন্যরকম লাগছে না? হ্যাঁ, ঘড়িটার ঠিক মাঝ বরাবর যে ছিদ্রটা ছিল সেটা যেন হঠাৎই জীবন্ত হয়ে উঠেছে। খুব সামান্য হালকা একটা নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। একদম সামনে চলে আসে তাহমিদ। আচ্ছন্ন ভাবটা এখনো কাটেনি তার, বরং যত কাছে আসছে ততই যেন আরো বেশি করে আষ্টে পৃষ্ঠে কিসের একটা মায়া চাপটে ধরছে ওকে। মাঝের ছিদ্রটাতেও যেন হালকা ঘূর্ণন নজরে আসে তার। ঘড়িটা দেয়ালের স্ট্যান্ড থেকে খুলে হাতে নেয় তাহমিদ। মাঝের ছিদ্রটাতে আস্তে আস্তে হাত রাখে। হঠাৎই কিসের এক প্রবল ঝাঁকুনিতে মাথাটা ঘুরে ওঠে তাহমিদের। মনে হয় যেন ছোট্ট একটা কৌটায় ঠিক একটা লুডোর ছক্কার মতোই তাকে এদিক ওদিক নিয়ে ঝাঁকানো হচ্ছে। 1-2 সেকেন্ডও হয়তো হয়নি, চোখের সামনে আবার সব দৃশ্য ভেসে ওঠে তাহমিদের। কিন্তু এ কি, সে মেঝেতে বসে আছে কেন? তবে কি মাথা ঘুরে পড়ে গিয়েছিল? পুরো ঘটনাটাই এবার আবার খেয়ালে এলো তাহমিদের। আচ্ছন্ন ভাবটা আর নেই। আস্তে আস্তে উঠে দাঁড়ালো তাহমিদ। চারপাশে তাকালো একবার। কিছু একটা যেন অস্বাভাবিক লাগছে এখনো, কিন্তু ঠিক কি তা সে বুঝে উঠতে পারল না। পাশে তাকাতেই আরেকটা ধাক্কা খেল। আরে, রিনি তো এই টুলের উপরে ছিল। ও কোথায় গেল? ঘরটা এখন একদম শূন্য। দ্রুত ঘর থেকে বের হতে গেল সে, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই হঠাৎ যেন খুব স্বচ্ছ কি একটা বাতাসের মতো অনুভব হয় তাহমিদের সমস্ত শরীরে। যেন বাতাসের মতোই কিছু একটা তার সমস্ত শরীর দিয়ে বয়ে গেল। আর সঙ্গে সঙ্গেই মাথাটা আবার ঘুরে উঠল তার। এসব কি দেখছে সে? মুহূর্তেই তার স্টাডি রুমটা কোথায় যেন বেমালুম উবে গিয়েছে। সে এখন দাঁড়িয়ে আছে একটি লম্বা ঘাস ভূমিতে। চারপাশে প্রচণ্ড রোদ। ঘাসগুলো তার মাথা ছাড়িয়ে উঠে গিয়েছে খানিকটা। তাহমিদ ঘটনার কিছুই বুঝে উঠতে পারে না। এসব কি করে সম্ভব? মাত্রই সে তার স্টাডি রুমে দাঁড়িয়েছিল, হুট করে এখানে কিভাবে চলে এলো? আর কোন জায়গা এটা? এমন কোনো জায়গায় তো সে আগে কখনো গিয়েছে বলে মনে পড়ছে না। অনেকটা ডিসকভারি চ্যানেলে দেখা আফ্রিকান ঘাসভূমির মতো লাগছে দেখতে। উদ্ভ্রান্তের মতো আবার একদিকে ছুট দেয় তাহমিদ। নিজেকে কেমন যেন বদ্ধ উন্মাদ লাগছে তার। কিছু দূর যেতে না যেতেই আবার তার শরীর ভেদ করে খুব স্বচ্ছ কিছু একটা বাতাসের মতো বয়ে গেল। আর অমনি ঠিক একইভাবে
তার চারপাশের দৃশ্য পুনরায় পুরোপুরি পাল্টে গেল। কোথায় সেই ঘাসভূমি? সে দাঁড়িয়ে আছে এক বিস্তীর্ণ প্রান্তরে। সামনে একটা বিশাল জলাশয়, যার শেষ কোথায় তা তাহমিদের চোখে বাঁধে না, কিংবা জলাশয়ের শেষ প্রান্ত দেখার মতো মানসিক অবস্থা তার নেই। পেছন ফিরে আবার ছুট দেয় তাহমিদ। কিছু দূর ছুটতে না ছুটতেই আবার পুনরাবৃত্তি ঘটে একই ঘটনার। সেই কি একটা স্বচ্ছ বাতাস যেন ভেদ করে যায় তার সর্বাঙ্গ, আর পর মুহূর্তেই চারপাশে সব কিছু পাল্টে যায়। ঘন জঙ্গল ঘেরা একটা বনভূমিতে আবিষ্কার করে এবার তাহমিদ নিজেকে। আর সহ্য করতে পারে না সে। মাথাটা দু হাতে চেপে ধরে একটা গাছের নিচেই বসে পড়ে। নিজেকে প্রচণ্ড অসহায় লাগছে তাহমিদের। এ কি সত্যিই বাস্তব নাকি স্বপ্ন? এ কোন মায়াজালে আটকে পড়ল সে? আর কি কখনো বেরোতে পারবে না? ফিরে যেতে পারবে না তার বাড়িতে? ছোট্ট রিনিটার কথা মনে পড়ে তাহমিদের, আর সঙ্গে সঙ্গেই চোখটা ভিজে ওঠে তার। মাহারা মেয়েটার কি হবে, সেই ভাবনাই গ্রাস করে তাকে। একটু পর আবার উঠে দাঁড়ায় তাহমিদ। যাই হয়ে থাকুক না কেন তার সাথে, এই মায়াজাল থেকে তাকে মুক্ত হতেই হবে। আর কিছু না হোক, তার ছোট্ট মেয়েটার জন্য হলেও তাকে বেরোতে হবে এখান থেকে। নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে তাহমিদ। আগে তাকে বুঝতে হবে এখানে ঘটছেটা কি, তবেই হয়তো বেরোবার কোনো রাস্তা পাওয়া যেতে পারে। চারদিক তাকায় তাহমিদ। শুধুই জঙ্গল ঘেরা চারদিকটা। তবে এত লম্বা লম্বা গাছ যে থাকতে পারে কোথাও, তা তার ধারণাতে ছিল না। গাছগুলো যে লম্বায় কতটা উঁচু হবে তা সে ঠিকমতো ঠাহর করতে পারল না। তবে সেই অস্বাভাবিক ভাবটা এখনো রয়েছে চারদিকের দৃশ্যে। তাহমিদ ভালো করে লক্ষ্য করার চেষ্টা করল। একটু বাদেই বুঝতে পারে ব্যাপারটা। চারদিক যেন খুব বেশি স্বচ্ছ কাঁচের দরজার মতো ঘিরে রয়েছে চারদিকে। কোনো ঘর বা দেওয়াল নয়, শুধুই শূন্যে এক একটা দরজা। এতটাই স্বচ্ছ যে খুব ভালো করে খেয়াল না করলে হয়তো বোঝাই যাবে না। হঠাৎই একটা সম্ভাবনা জেগে উঠল তাহমিদের মনে। তাহলে কি? আস্তে আস্তে কিছুটা এগিয়ে গেল তাহমিদ। চারদিকে শয়ে শয়ে দরজা, যেন এক দরজার গোলক ধাঁধায় আটকে গেছে সে। সামনের একটা দরজা খুলতে গেল, কিন্তু স্পর্শ করতে পারল না। বরং স্পর্শ করতে যেতেই দরজাটা তাকে হ্যাঁচকা টানে ভেতরে নিয়ে গেল। নিজেকে যতই শান্ত রাখার চেষ্টা করুক না কেন তাহমিদ, বুকটা আবার ধড়াস করে উঠল তার। সে যে জঙ্গলে ঘেরা জায়গায় ছিল সেখানে তো সে নেই, বরং একটা জলের তলের স্থানে চলে এসেছে। মনে হচ্ছে যেন গভীর সমুদ্রের গর্ভে দাঁড়িয়ে আছে সে। চমক কাটার আগেই পাশ থেকে প্রকাণ্ড বড় একটা হাঙর গোছের মাছকে ভেসে আসতে দেখল তাহমিদ। মাছ না বলে বরং দানব বলাই শ্রেয়। একটু পেছন দিকে সরতেই আবার এক হ্যাঁচকা টানে সেই জঙ্গলটাতে এসে পড়ল তাহমিদ। গলাটা যেন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। এটা কি দেখল সে? এ দানবকে সে চেনে। এক সময়ে সমুদ্রের রাজা বলা যায়। সবচেয়ে বড় শিকারী মাছ মেগলাডন। কিন্তু মেগলাডন তো প্রায় ৩৬ লক্ষ বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবী থেকে, তেমনটাই তো জানা যায়। কিছুক্ষণ সময় নিয়ে আবার নিজেকে শান্ত করার চেষ্টা করে তাহমিদ। না না, যাই হোক, যত বিপদ আর অসম্ভব ঘটনাই আসুক না কেন সামনে, তাকে তার মোকাবেলা করতেই হবে। বাড়ি ফেরার রাস্তা তাকে খুঁজে বের করতেই হবে। রিনির কাছে তাকে ফিরতেই হবে। কিন্তু সেই সময় সে পেল না। হঠাৎই ডানের জঙ্গল থেকে
প্রচণ্ড দুম দুম শব্দ শুনতে পেল। শব্দটা ক্রমেই এগিয়ে আসছে তার দিকে, যেন নির্দিষ্ট ছন্দে ডিনামাইট ফেটে চলেছে একের পর এক। ক্ষণিকের মধ্যেই জঙ্গল ভাঙতে ভাঙতে তার দিকে ছুটে আসলো বিশাল আকায় এক জন্তু। আড়ষ্ট হয়ে গেল তাহমিদ। হে আসছে পিঠ ভর্তি কাঁটাওয়ালা এক বিশাল দানব। অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে এলো তাহমিদের গলা দিয়ে। স্টেগোসরাস! হ্যাঁ, তৃণভোজী ডাইনোসর স্টেগোসরাসই বটে। তাহমিদের একদম পাশ কাটিয়ে চলে গেল, আর সঙ্গে সঙ্গেই জঙ্গল ভেঙে ছুটে আসতে থাকলো আরেকটি বিশালাকায় দানব। সচরাচর ভয়ানক শিকারী ডাইনোসরের যে ছবি আমরা পর্দায় দেখি, সেই ভয়ঙ্কর টিরানোসরাস এক্স। প্রচণ্ড ভয়ে বিস্ময়ে তাহমিদ যেন পালাতেও ভুলে গেল। হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল একই জায়গায়। ক্রমেই এগিয়ে আসছে জন্তুটা, একদম তার সোজাসুজি। ছোট্ট তাহমিদকে শিকারের বস্তু না ভেবে যদি আক্রমণ নাও করে, তবুও ওর পায়ের তলে পিষ্ট হয়েই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে তার। কিন্তু তাহমিদের যেন হিতাহিত জ্ঞান পর্যন্ত লোপ পেয়েছে। তাহমিদের উপর দিয়েই দ্রুত বেগে জঙ্গলের অন্যদিকে ছুটে গেল জানোয়ারটা। স্তব্ধ তাহমিদ প্রথমটা বুঝতেই পারল না কি হলো। একটু সম্বিত ফিরতেই সে এই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আবার ভাবল। জন্তুটা তো তার উপর দিয়েই হেঁটে গিয়েছে, কিন্তু তবুও তাকে বিন্দুমাত্র স্পর্শ করেনি, যেন জন্তুটা একটি ছায়া মাত্র। আবার বসে পড়ল তাহমিদ সেখানটাতে। না, আগে তাকে ব্যাপারটা বুঝতে হবে। এত শত শত দরজার মাঝে তার বাড়ি ফেরার দরজা খুঁজে বের করতেই হবে। আদৌ আছে তো বাড়ি ফেরার দরজা? মাথা থেকে সবটা ঝেড়ে ফেলে এ যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করতে বসল সে। চিন্তা করে বেশ কয়েকটা পয়েন্ট বের করলো তাহমিদ। প্রথমত, এই দৃশ্য পরিবর্তন ঘটছে দরজাগুলোর কারণেই। কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করলেই সম্পূর্ণ অন্য এক স্থানে চলে যাচ্ছে সে, আর একই দরজা দিয়ে ফিরলে পূর্বের স্থানে ফেরত আসা যাচ্ছে। দ্বিতীয়ত, এই জগতের কিছুই সে স্পর্শ করতে পারছে না, কিংবা তার অস্তিত্ব সম্পর্কেই সম্পূর্ণ অজ্ঞাত জগতের অন্যান্য প্রাণীরা। সেও সব কিছু দেখতে পারছে, স্পর্শ করতে পারছে না। তাহমিদের একবার মনে হলো, দরজাগুলো শুধু যে তাকে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে তাই নয়, বরং ভিন্ন ভিন্ন সময়েও নিয়ে যাচ্ছে। কারণ মেগলাডন আর টিরানোসরাস এক্স একই সঙ্গে পৃথিবীতে বর্তমান ছিল না। অবশ্য এটা পৃথিবী না অন্য কিছু তাও তাহমিদের বোধগম্য হয় না। কিন্তু বাড়ি ফেরার উপায় কি? আবার তার স্টাডি রুমে ফিরে যাওয়ার দরজা খুঁজতে হবে তাকে, নইলে আর ফিরে যেতে পারবে না সে। কিন্তু ভয়ে বিস্ময়ে জঙ্গলের ঠিক কোন দিকটা থেকে বা কোন দরজা থেকে সে এসেছিল তা কিছুতেই মনে করতে পারে না তাহমিদ। আচ্ছা, পায়ের ছাপ ধরে তো এগোতেই পারে, কিন্তু একটু পরই তার ভুল ভাঙে। তার পায়ের কোনো ছাপও এখানে পড়ছে না। তাহমিদ একবার মনে মনে দিকটা ঠিক করার চেষ্টা করে। এই তো সেই মেগলাডনের দরজা। এই গাছটার নিচেই দৌড়ে এসে বসেছিলাম, আর যতদূর মনে পড়ে সোজা পথেই দৌড়েছি আমি। এই সোজা যদি আমার কাঙ্ক্ষিত দরজা ছাড়া আর কোনো দরজা থাকতো, তাহলে তো আমি জঙ্গল থেকে অন্য কোথাও পৌঁছে যেতাম। কাছের এখানে পৌঁছতেই পারতাম না। ঠিক 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 এটাই। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল তাহমিদের। সে দিক ঠিক করে যেদিক থেকে এসেছে সেদিকটাতেই চলতে শুরু করলো। তার যুক্তি অকাট্য। সে যতই ভুল ভাল দৌড়ে আসুক, যে দিক থেকে সে এসেছে সেই সোজা যদি অন্য কোনো দরজা থাকতো, তবে সে নিঃসন্দেহে অন্য কোনো স্থানে চলে যেত। অর্থাৎ তাকে শুধু দিকটা ঠিক করতে হবে এবং
সেই দিক বরাবর সোজা দরজাখানা খুঁজে বের করতে হবে। কতদূর দৌড়ে এসেছে তা তার হিসেব নেই, কিন্তু এই সোজাই যে দরজা থাকবে সেটা থেকেই যে সে এসেছে সে ব্যাপারে তাহমিদ নিশ্চিত। ধীরে ধীরে হাঁটতে লাগলো সে। মনে মনে ভাবল সে, ওই ঘড়িটাই সব নষ্টের মূল। প্রাচীন মিশরীয় প্রত্নতত্ত্ব নিয়ে কত মিথ প্রচলিত আছে, সবটাই অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিত সে। আর সে নিজেই কিনা এই জালে আটকে গেল। আচ্ছা, দরজার ওই লেখাগুলোতে কোনো হিন্ট ছিল কি? কি যেন ছিল প্রথম লেখাটা? হ্যাঁ হ্যাঁ, শায়িত হলেন জাদুশ্রেষ্ঠ, রইল তোলা বেদী, বেদীর মাঝে অন্য জগৎ, সেই জগতেই দেদী। কয়েকবার মনে মনে আওড়ালো কথাটা তাহমিদ। কিছুটা এখন বুঝতে পারছে সে। ঘড়ি তো ওটা আসলে নয়। ঘড়ির সঙ্গে সাদৃশ্য আছে ঠিকই, কিন্তু হ্যাঁ, বেদী তো বলাই যায়। তবে কি অন্য এক জগতে নিয়ে এলো ওটা তাকে? সোজা একটি দরজা দেখতে পেল তাহমিদ। এটা দিয়েই প্রবেশ করেছিল নিশ্চয়ই। আস্তে আস্তে দরজাটা স্পর্শ করতে চাইল সে। সঙ্গে সঙ্গে একটি হ্যাঁচকা টানে একদম ভেতরে টেনে নিল ওকে দরজাটা। কিন্তু না, এ তো সেই দরজা নয়। সে যে দরজা দিয়ে এখানটাতে ঢুকেছিল, ওখানটাতে তো একটা প্রকাণ্ড জলাশয় ছিল। কিন্তু এখানে তো সে এক জনমানবহীন রাস্তায় দাঁড়িয়ে। সামনে একটি বিশাল ফাঁকা জায়গা। একাধারে অনেকগুলো সমাধি আর ক্রস পোঁতা দেখতে পেল। কোনো কবরস্থান কি? না না, এসব ভাবার সময় তার নেই। তাকে সঠিক দরজাখানা খুঁজে বের করতেই হবে। আবার সেই দরজা দিয়ে আগের স্থানে ফিরে এলো তাহমিদ। এই সোজাই তো এসেছিল সে। হিসেব অনুযায়ী তার জলাশয়ের ধারে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আবার ভাবে তাহমিদ, কিছু ভুল হচ্ছে না তো? দিশেহারা হয়ে ছোটার সময় দিক পরিবর্তন হয়ে গেছিল কি? একটু ভালো করে তাকাতেই একটু সামনেই গাছের আড়ালে আরেকটা দরজা দেখতে পেল সে। ওই দরজাটা দিয়েই এসেছিল নাকি? সামনে গাছের জন্যই হয়তো একটু সরে গিয়ে দৌড় শুরু করেছিল। দরজাটার দিকে এগিয়ে গেল সে। ভেতরে প্রবেশ করতেই ফিরে এলো আবার সেই সমভূমিটার উপর। কিছুটা দূরেই দেখতে পেল সেই জলাশয়টা। খুশির একটা ঝলক বয়ে গেল তাহমিদের সারা শরীরে। এই তো সে এগোচ্ছে তার গন্তব্যের দিকে। আর দুটো দরজা মাত্র, তারপরই তার স্টাডি রুম। কিন্তু এবার পড়ল আরেক মুশকিলে। জঙ্গল তো তাও একটা দিক নির্দেশনা ছিল, এখানে যে সে কোন দিক থেকে কোথায় দৌড়ে এসেছে তা কিছুতেই ঠিক করতে পারে না। অবশেষে সোজাসুজি হাঁটাই স্থির করল সে। মনে মনে আন্দাজ করতে চাইল দরজাটা থেকে এসে জলাশয়ের ঠিক কোন জায়গাটাতে ছিল সে। কিন্তু জলাশয়ের পাড়ে পৌঁছে খানিকটা স্বস্তির নিঃশ্বাস পড়ল তার। না, এখানটাতে মাত্র ৬-৭খানা দরজা রয়েছে, সবগুলো একবার করে চেক করে নিলেই হবে। কোথাওকার কিছু তো আর তাকে স্পর্শ করতে পারছে না। বিপদ আর কী বা হবে। আস্তে আস্তে প্রথম দরজাখানা খুলল তাহমিদ। খুলল না বলে প্রথম দরজাখানার ভেতরে ঢুকলো বলাই বোধহয় ঠিক হবে। প্রচণ্ড বরফে ঢাকা চারপাশটা, তুষার ঝড় হচ্ছে যেন। কিন্তু আশ্চর্যভাবে তাহমিদের শীত করছে না। সে বুঝল এখানকার বাহ্যিক কোনো কিছুই, এমনকি তাপমাত্রাও তাকে স্পর্শ করতে পারছে না। তবে তাহমিদ নড়ল না সেখান থেকে। এই তুষার ঝড়ের মাঝে দরজাখানা হারিয়ে ফেললে তা ফিরে পাওয়া বা আবার খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য হবে। আবার জলাশয়ের কাছে ফিরে আসলো সে। এবার দ্বিতীয় দরজাখানায় প্রবেশ করল। এবারও এক বরফের প্রান্তরে দাঁড়িয়ে সে।
কিন্তু তুষার ঝড় আর নেই। অবাক নয়নে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো তাহমিদ। সুউচ্চ কোনো এক পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে সে। যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ। তাহমিদের যেন ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে জগৎটা। চাইলেই যখন খুশি এমন অদ্ভুত অদ্ভুত স্থানে বিনা বিপদে যেতে পারছে। সত্যিকার জীবনে এই পর্বতচূড়ার দৃশ্য কি সে কখনো দেখতে পেত? আর মেঘলাডন বা টিরানোসরাসকে সামনাসামনি জীবিত দেখা তো কারো কল্পনাতেও আসবে না। এ যেন এক স্বপ্ন রাজ্য। কিন্তু ছোট্ট রিনিটার কথা মনে পড়তেই আবার সোজা হয়ে দাঁড়ালো তাহমিদ। না না, এসব কি ভাবছে সে? রিনির কাছে তাকে ফিরে যেতেই হবে। ফিরে এসে এবার তৃতীয় দরজাটাতে প্রবেশ করলো তাহমিদ। এবার সে এসে পৌঁছেছে একটা ঘাস ভূমিতে। কিন্তু না, এটা তো সেই ঘাস ভূমি নয়, বরং এখানকার ঘাসগুলো বেশ ছোট ছোট। কিছু দূরে দেখতে পেল শিম্পাঞ্জির মতো কারা যেন হাতে লাঠির মতো কি নিয়ে হেঁটে যাচ্ছে। একটু তাকিয়ে থাকতেই মনে হলো, না, ঠিক শিম্পাঞ্জি নয়, আবার মানুষও নয়। আর একবার চমকে উঠল সে। এ তো প্রাচীন মানুষের উপপ্রজাতি নিয়ান্ডারথাল। আজকের মানুষ হোমো স্যাপিয়েন্সের মাঝে এখনও এদের ডিএনএর ছবি পাওয়া যায় কিছু কিছু। কিন্তু এরা যে প্রায় 40,000 বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ধরা হয়। হাতের লাঠিগুলো ভালো করে দেখতেই তাহমিদ বুঝল ওগুলো পাথরের তৈরি কোনো অস্ত্র বা সেই জাতীয় কিছু। তাহলে সত্যিই নিয়ান্ডারথালরা জিনিসপাতিকে নিজেদের কাজে লাগাতে শিখেছিল। তাহমিদের বিস্ময় যেন শেষই হচ্ছে না। ছোট্ট রিনিটা না থাকলে হয়তো আর ফিরেই যেতে চাইতো না সে, কিন্তু ফিরতে তো তাকে হবেই। আবার জলাশয়টার কাছে এসে এবার চতুর্থ দরজাটাতে প্রবেশ করলো সে। এবারে স্বস্তি। এই তো সেই আফ্রিকান ঘাসভূমি এলাকা। চারদিকে তাকিয়ে বেশ চিন্তায় পড়ে গেল তাহমিদ। এখানটাতে দিক চেনার উপায় নেই। তার স্পষ্ট মনে আছে এখানে সে দিগ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটে বেরিয়েছে। আর একটু ভালোভাবে দেখতেই চিন্তাটা প্রায় আতঙ্কে রূপ নিল তাহমিদের। চারদিকে অসংখ্য দরজা, শুধু দরজা আর দরজা। এর মাঝে থেকে কি করে সঠিক দরজাখানা খুঁজে নেবে সে? নিজেকে বারংবার শান্ত করার চেষ্টা করলো তাহমিদ, তবুও একটা আতঙ্কের কালো ছায়া ঘিরে ধরতে থাকলো তাকে। তাহমিদ ভাবার চেষ্টা করলো, যখন প্রথম এসে নামে এই ঘাসভূমিতে তখন ঠিক কেমন লাগছিল চারদিকটা, কোথায় দাঁড়িয়ে ছিল সে। কিন্তু না, কিছুতেই ঠিক করতে পারল না। এই ঘাসভূমির যেদিকেই তাকায়, যেখানেই যে দাঁড়ায়, সবটাই যেন ঠিক একই রকম দেখতে লাগে। আবার একটা দরজায় প্রবেশ করলো তাহমিদ। খুব আশ্চর্য লাগলো তার। কি অদ্ভুত স্থান! লাল একটা ভূমির উপর দাঁড়িয়ে সে। চারদিক ধু ধু মরুভূমির মতো, তবে রংটা মরুভূমির বালির নয়। আর প্রচুর ধুলো চারদিকটায়। আকাশটাও কেমন যেন অপরিচিত লাগলো তার, কেমন লালচে মতো। হঠাৎ সূর্যের দিকে চোখ যেতেই স্তম্ভিত হয়ে যায় তাহমিদ। সূর্যের চারদিকে কেমন একটা নীল রঙের আভা। তাহমিদের মনে পড়ে কোথায় যেন পড়েছিল মঙ্গল গ্রহের আকাশে নাকি মঙ্গলের ধুলোর জন্য সূর্যকে সামান্য নীলচে দেখায়। তবে কি সে মঙ্গল গ্রহে এসে পড়েছে? আবার দরজাটা দিয়ে সেই ঘাসভূমিতে ফিরে আসে তাহমিদ। এই জন্য চারদিকে সমগ্র বিশ্বজগতের দরজা খুলে গিয়েছে তার সামনে। কিন্তু প্রচণ্ড কৌতূহলকে মনে স্থান দেওয়ার কোনো অবকাশ নেই। এমনিতেই আফ্রিকান এই ঘাসভূমি থেকে বাড়ির দরজাখানা কী করে খুঁজে বার করবে তা বুঝতে পারছে না সে। তার উপর কৌতূহলের বশে
আবার কোনো ভুল দরজায় হারিয়ে গেলে তো কথাই নেই। বাড়ি তাকে ফিরতেই হবে, নিজেকে বোঝায় তাহমিদ। ছোট্ট রিনির কাছে তাকে ফিরতেই হবে। আরেকটা দরজা দিয়ে প্রবেশ করে তাহমিদ, তারপর আরেকটা, তারপর তারপর আরেকটা, আরও আরও আরও, এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তবু সঠিক দরজাখানা তাহমিদ কিছুতেই খুঁজে পেল না। কখনো পৌঁছে যায় অজানা কোনো জঙ্গলে, তো কখনো সমুদ্রের তলদেশে বিভৎস অচেনা মাছের ঝাঁকের মধ্যে গিয়ে পড়ে। কখনো কোনো সুউচ্চ পাহাড়ের চূড়ায়, তো কখনো আবার অপার্থিব কোনো জায়গায়, যার অস্তিত্ব হয়তো অন্য কোনো গ্রহ বা গ্যালাক্সিতে। না, বিভিন্ন বিলুপ্ত জন্তু জানোয়ারের দেখা পেলেও কোনো এলিয়েন কিন্তু সে দেখতে পায়নি। একসময় হাঁপিয়ে উঠল তাহমিদ, মনোবল আর খুঁজে পাচ্ছে না। কতক্ষণ এইভাবে অচেনা জগতের ইন্দ্রজালে বন্দি ইঁদুরের মতো ছোটাছুটি করে বেড়াবে সে? বাড়ি কি সত্যিই ফিরতে পারবে না আর? চোখটা ভিজে আসছে তার। আবার একটা দরজায় ঢুকলো তাহমিদ। চারদিক ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পেল না সে। কোনো গুহার মাঝে কি? আবার দরজাটা দিয়ে ফিরে আসতে যাবে, ঠিক তখনই কিছু যেন শুনতে পেল। অচেনা কোনো এক ভাষায় মন্ত্রোচ্চারণের মতো আওয়াজ ভেসে আসছে। দিক ঠিক রেখে সামান্য সামনে এগোলো সে। না, গুহাই বটে। একটা মোড় ঘুরেই হালকা আলোর রেখা দেখতে পেল, সেখান থেকেই আসছে শব্দটা। আর একটু সামনে এগিয়ে দেখতে পেল একটা বন্ধ দরজার সামনে কয়েকজন লোক নত যেন হয়ে প্রার্থনার ভঙ্গিতে বসে রয়েছে। পাশে কিছু অস্ত্রশস্ত্রও দেখতে পেল। লোকগুলোর পরনে প্রাচীন মিশরীয় পোশাক, তবে তারা কোনো শব্দ করছে না। শব্দটা আসছে বন্ধ দরজার ভেতর থেকে। তাহমিদ দরজাটার কাছে গিয়ে অনায়াসেই দরজা ভেদ করে ওপাশে চলে যেতে পারল। তেমনটাই ধারণা করেছিল সে, যেহেতু এ জগতের কোনো কিছুই সে স্পর্শ করতে পারছে না। ওপাশে যেতেই দেখল আরেক ব্যক্তিকে, সেই মন্ত্রোচ্চারণ করছে। আর কি ভয়ানক বিদঘুটেভাবে হাসছে লোকটা। এই লোকটির পোশাক বাইরের লোকগুলোর চেয়ে অনেকটাই আলাদা। বেশ একটা জাঁকজমকপূর্ণ ভাব রয়েছে পোশাকে। পাশেই একটা খালি মমি কেস। লোকটা এবার ধীরে ধীরে এগিয়ে যায় মমি কেসটার দিকে, তারপর শুয়ে পড়ে মমি কেসের ভিতর। আস্তে আস্তে টেনে দেয় মমি কেসের মুখটা, বন্ধ হয়ে যায় মমি কেস। কিন্তু তার আগেই লোকটার হাতে যে জিনিসটা খেয়াল করেছে তাহমিদ, তাতে সে পিলে চমকে উঠল। সেই ঘড়িটা। তাহমিদ ছুটে যায় ঘড়িটা নিতে, কিন্তু হায়, অভাগা যেদিকে চায় সাগরও শুকায় যায়। বন্ধ মমি কেসই খুলতে পারল না তাহমিদ। খুলবে কি করে? সে যে স্পর্শই করতে পারছে না কিছু। আবার সেই ঘাসভূমিতে ফিরে এসে দুই হাঁটুর মাঝে মুখ ঝুলিয়ে বসে পড়ল তাহমিদ। খুব কান্না পাচ্ছে তার এখন। সে যে স্বয়ং প্রাচীন মিশরীয় জাদুকর দেরি স্নেফারুকে দেখেছে, তাতে আর তার কোনো সন্দেহ নেই। আর কেনই বা মমি কেসের ভেতর শুধুই একটা ঘড়ির মতো জিনিস ছাড়া কোনো মমি পাওয়া যায়নি, তাও এখন তার কাছে পরিষ্কার। শায়িত হলেন জাদুশ্রেষ্ঠ, রইল তোলা বেদী, বেদীর মাঝে অন্য জগৎ, সেই জগতেই দেদী। ঘড়ি নয়, ওটা বেদী বটে। বেদীর মাঝের জগতেই হারিয়ে গিয়েছেন জাদুশ্রেষ্ঠ দেদী।
আর ফিরে আসেননি। তবে কি তাহমিদও আর কোনোদিন ফিরে যেতে পারবে না তার চিরচেনা পৃথিবীতে, তার ছোট্ট রিনির কাছে? ফুঁপিয়ে ওঠে সে। কি হবে আমার রিনিটার? কে দেখবে ওকে? হঠাৎই ঘাসভূমির একদিক থেকে তীর বেগে একটা হরিণ জাতীয় প্রাণী ছুটে এপাশ থেকে ওপাশে চলে গেল। মাথা তুলল তাহমিদ। অমনি আবার প্রচণ্ড বেগে ছুটে একই দিকে দৌড়ে চলে গেল একটা চিতা। চিতার থাবায় ঘাসভূমির এক প্রান্তের একটা ছোট্ট মাটির ঢিবি গুড়িয়ে গেল সামনেই। তাহমিদের অবশ্য এতক্ষণে জন্তু জানোয়ারের ভয়টা কেটে গিয়েছে। সে বুঝতে পারছে এরা কেউই তাকে দেখতে বা স্পর্শ করতে পারবে না। কিন্তু কি একটা যেন বেঠিক বেঠিক লাগছে তার চিতাটা দৌড়ে যাবার মধ্যে। যেন কিছু একটা স্বাভাবিক নয়। কিন্তু কি? হঠাৎ চোখ বড় বড় করে গুড়িয়ে যাওয়া মাটির ঢিবিটার দিকে তাকায় তাহমিদ। ওখানে ছোট্ট সলতের মতো কি একটা পড়ে আছে না? অস্বাভাবিক ব্যাপারটা এবার ধরতে পারল সে। চিতার প্রচণ্ড থাবায় মাটির ঢিবিটা গুড়িয়ে ধুলো উড়িয়ে দিলেও ঠিক ঢিবিটার লাগোয়া ওই সলতের মতো জিনিসটা এক বিন্দুও নড়েনি। যেন চিতার থাবাটা ওটাকে স্পর্শই করেনি। এক লাফে উঠে সেদিকটাতে এগিয়ে যায় তাহমিদ। তবে কি এটা এ জগতের কিছু নয়? এগিয়ে যে জিনিসটার কাছে ঝুঁকে পড়ল সে, সেটা ধরার চেষ্টা করল। হাতে তুলে নিল তাহমিদ জিনিসটা। হ্যাঁ, এটাকে স্পর্শ করতে পারছে সে। এ যে একটা টিকটিকির খসে যাওয়া লেজ। একটু কাছেই একটা সেরকমই কাঁচের দরজা দেখতে পেল তাহমিদ। নিভে যাওয়া আশার আলোটা মুহূর্তেই জ্বলে উঠল আবার। তার স্টাডি রুমের টিকটিকিগুলোও তো বেমালুম গায়েব হয়ে গিয়েছিল। এ জগতেই কি? হঠাৎ এ জগতে প্রবেশের সময় একটা ঝাঁকুনির মতো অনুভব করেছিল তাহমিদ। তাহলে টিকটিকিগুলোও নিশ্চয়ই তেমনটাই করার কথা। আর চমকে গিয়ে বিপদের আশঙ্কা করলেই টিকটিকির লেজ খসে পড়ে। সামনের দরজাটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে তাহমিদ। তবে কি এই সেই দরজা? ধীরে ধীরে দরজাটার দিকে এগিয়ে যায় সে। অমনি হ্যাচকা একটা টান, আর সঙ্গে সঙ্গেই চোখটা এবার সত্যিই ভিজে উঠেছে তাহমিদের। এই তো তার চিরপরিচিত স্টাডি রুম। আর ওই তো তার ছোট্ট আদরের রিনিটা বসে আছে মেঝেতে, হাতে সেই সর্বনাশা ঘড়িটা নিয়ে খেলছে। ছুটে যায় তাহমিদ সেদিকে। বুকটা আরেকবার তীব্র আতঙ্কে শিউরে উঠল ওর। এ কি? সে নিজের স্টাডি রুমের কাছে তো ফিরে এসেছে, কিন্তু এখনো যে তার জগতে ফিরতে পারেনি। না সে ছোট্ট মেয়েটাকে ছুঁতে পারছে, আর না সেই ঘড়িটাকে। ধপ করে মেঝেতে বসে পড়ল তাহমিদ। এতক্ষণ তাও একটা আশা ছিল, ঘরটাতে ফিরে আসার দরজা খুঁজে বেরিয়েছে প্রচণ্ড উদ্যমে। কিন্তু এত কষ্ট আর প্রচেষ্টার পরেও সে তেমন বন্দি রয়ে গেল। চোখের সামনে দেখতে পাচ্ছে ছোট্ট মেয়েটাকে, কোলে তুলে নিতে পারছে না। মেয়েটাও দেখতে পাচ্ছে না ওকে। এক মনে খেলছে ওই সর্বনাশা ঘড়িটা নিয়ে। ওরও আবার কোনো বিপদ হবে না তো? ঘড়িটার দিকে এবার তাকায় তাহমিদ। পরিধির দিকের ছোট্ট ছিদ্রগুলো থেকে কেমন একটা হালকা নীলচে রশ্মি বেরোচ্ছে, ঠিক যেমনটা মাঝের ছিদ্রটা থেকে বের হচ্ছিল যখন তাহমিদ আটকে পড়ে এখানে। বুকটা কেঁপে উঠল ওর। রিনিও যদি আটকা পড়ে এখানে? না না, ওকে কিছু একটা করতেই হবে। আচ্ছা, ওই পরের লাইনগুলোতে কি কিছু ছিল? লাইনগুলো আস্তে আস্তে বিড়বিড় করতে থাকে তাহমিদ।
কিছু তো আছেই বলা। তুই জগতের মিলন ক্ষণে কাহর টেরি ডাকে। কাহর টেরি, হ্যাঁ, এই মন্ত্রই তো জপ করছিল মমি কেসের সামনে দাঁড়িয়ে তেরি স্নেফারু। তবে কি রাত 3টের ওই সময় ওই ঢং ঢং শব্দে তুই জগতের মিলনক্ষণ নির্দেশ করতো এই জিনিসটা? ওই দিন রাত ছাড়া আর কখনো তো ঘড়িটার মাঝের ছিদ্রটাতে অমন নীলাভ আভাসে দেখেনি। তার পরের লাইনগুলো তো তাই বলছে। একটি প্রহর সময় না ডাকলে কেউ কায়ার মায়া আর পাবে না, দরজা ঝাঁকে ঝাঁকে। এগুলোর মাঝেই নিশ্চয়ই বেরোনোর কিছু একটা হিন্ট রয়েছে, থাকতেই হবে। বাকি সব কিছু যে মিলে যাচ্ছে হুবহু, কিন্তু কি সেই ক্লু? কিছুই যে বুঝতে পারছে না তাহমিদ। একটি প্রহর সময়, একটি প্রহর সময়, না ডাকলে কেউ, না ডাকলে কেউ কায়ার মায়ার পাবে না, দরজা ঝাঁকে ঝাঁকে, দরজা ঝাঁকে ঝাঁকে। দ্রুত স্বরে কথাগুলো আওড়াতে আওড়াতে মাথাটা দুহাতে চেপে ধরে তাহমিদ। কিছুতেই কিছু বুঝতে পারছে না সে। হঠাৎই কে একটা উজ্জ্বল আলো লক্ষ্য করলো চোখের কোণা দিয়ে। মুখ তুলে তাকাতেই দেখল সেই ঘড়িটার মাঝের ছিদ্রটা থেকে আবার একই রকম আলো বিচ্ছুরিত হচ্ছে, ঠিক যেমনটা হচ্ছিল তাহমিদ আটকে পড়ার সময়। আর রিনি খেলতে খেলতেই হোক বা আলোটাতে আকৃষ্ট হয়েই হোক, হাত রেখেছে সেই জায়গাটাতে। এ জগতের কিছু ছুঁতে পারবে না জেনেও রিনিকে এই মহা বিপদের মুখ থেকে বাঁচানোর তাড়নাতেই রিনির হাতের দিকে হাতটা এগিয়ে দেয় তাহমিদ। না, ছুঁতে সে পারে না, কিন্তু তার বদলে আবার চারদিকটা দৃশ্যহীন হয়ে আসে ওর। একটা প্রবল ঝাঁকুনি, আর মাথাটা আবার ঘুরে ওঠে তাহমিদের। হঠাৎ গায়ে কিসের একটা স্পর্শ অনুভব করেও, আর সেই সঙ্গে তার পৃথিবীর সবচেয়ে পবিত্র হাসিখানা শুনতে পায়। চোখ খুলে তাহমিদ স্টাডি রুমের মেঝেতেই বসে আছে ও, আর তাকে জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে ছোট্ট আদরের মেয়ে রিনি। কোলে উঠে আসতে চাইছে তার। এক মাসেই পড়ে আছে ঘড়ির মতো অশুভ বেদিটা। তাহমিদ কোলে তুলে নেয় রিনিকে। চোখটা একবারে ঝাপসা হয়ে গিয়েছে তার। এক সময় সত্যি মনে হচ্ছিল যেন আর ফিরতেই পারবে না এই চিরচেনা পৃথিবীতে। তার স্টাডি রুমের সব কিছু ছুঁয়ে দেখে তাহমিদ। কতই না ভালো লাগে সামান্য দেওয়ালের কঠিন স্পর্শটাও। আরও শক্ত করে রিনিকে বুকে জড়িয়ে থাকে সে। দেওয়ালের ঘড়িটাতে তখন সময় বাজছে 6:04। শেষ লাইনগুলো আরেকবার মনে করল তাহমিদ। একটি প্রহর সময়, না ডাকলে কেউ কায়ার মায়া আর পাবে না, দরজা ঝাঁকে ঝাঁকে। এর অর্থ এখন পরিষ্কার তাহমিদের কাছে। রিনির কপালে একটা চুমু খেয়ে আবার বুকে জড়িয়ে নেয় ও। ওই আমাকে বাঁচালি মা, কাহুর টেরির ডাক থেকে। রাতে ডিউটিরত অবস্থাতেই ভেতর থেকে একটা শব্দ শুনতে পায় মোস্তফা। কায়রো মিউজিয়ামে সিকিউরিটির দায়িত্বে থাকা একজন গার্ড সে। কিন্তু গভীর রাতে মিউজিয়াম রুম থেকে কোনো শব্দ তো আসার কথা নয়। সন্দেহবশত খুব আস্তে আস্তে ভিতরে ঢুকলো মোস্তফা। দুটো সারি পার হতেই হঠাৎ একটা কাঁচের কেসের সামনে থেকে একটা নীলচে আলোর বিচ্ছুরণ দেখতে পায়। রশ্মিটা আসছে একটা ঘড়ির মতো জিনিস থেকে। দুদিন আগেই মিউজিয়ামে নতুন জমা পড়েছে বস্তুটা। প্রাচীন মিশরীয় জাদুকর
দেদি স্নেফারুর মমি কেসে মমির পরিবর্তে নাকি ওটা পাওয়া গিয়েছিল। কেমন একটা সম্মোহিতের মতোই সেদিকটা এগিয়ে যায় মোস্তফা। কাঁচের কেসের লকটা খুলে মাঝের নীলচে আলোর উৎসের কাছে হাত এগিয়ে নেয়, আর নিতেই সব দৃশ্য হারিয়ে যায় একটা প্রবল স্রোতের মুখে। ভেসে যেতে থাকে সে। হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনি, আর তারপরেই